আমরা নতুন একটি চ্যাপ্টার আজকে শুরু করব। এই চ্যাপ্টারটি আমাদের সিলেবাসের একেবারে প্রায় শেষ দিকে, একাদশ অধ্যায়, যার নাম জীব প্রযুক্তি। ইংরেজিতে এটাকে বলে বায়ো টেকনোলজি। এই শব্দটি আমাদের কাছে ইদানিং সময়ে খুব বেশি আলোচিত এবং পরিচিত। এই বায়োটেকনোলজির আরেকটি উন্নত ব্রাঞ্চ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বা যাকে বলে জিন প্রকৌশল, অর্থাৎ জীব প্রযুক্তির আরেকটি আধুনিকতম শাখা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের সিলেবাসে এই জীব প্রযুক্তি পড়ার সময় শেষ দিকে ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়েও সংক্ষিপ্ত কিছু আলোচনা আছে। তার আগে আমরা যদি একটু জানি যে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি কি। দুটো শব্দ এখানে, বায়ো মানে জীব, টেকনোলজি মানে প্রযুক্তি, এই জন্য একত্র হয়েছে জীব প্রযুক্তি। আমরা এমনিতে প্রযুক্তি বলতে স্বাভাবিকভাবে যেটা বুঝি সেটা হলো এই যে বিভিন্ন কলকারখানা কোনো দ্রব্য উৎপাদন করা, এটাকেই আমরা সাধারণত প্রযুক্তি বলে থাকি। বা মাটির নিচে যে কোনো খনি, সেই খনি থেকে কোনো কিছু উত্তোলন করা, এটাও প্রযুক্তি। আবার এই যে রাস্তাঘাট তৈরি করা, বড় বড় যন্ত্রপাতি দিয়ে ইন্ডাস্ট্রিতে কোনো কিছু তৈরি হওয়া, এগুলোকে আমরা বলি প্রযুক্তি। তবে এই প্রযুক্তির সবগুলা কিন্তু আবার জীব প্রযুক্তি না। কারণ এখন আমরা যে কথাগুলো বলছি, যে উদাহরণগুলো দিছি, সেই উদাহরণের মধ্যে ওই দ্রব্য উৎপাদন করতে গিয়ে জীবের কোনো ব্যবহার নাই। আর যদি জীবদেরকে ব্যবহার করে এরকম কোনো প্রযুক্তিতে কাজে লাগানো হয়, তাহলে তার নাম হবে জীব প্রযুক্তি। যেমন আমরা একটু উদাহরণ দিই। আমি পাট গাছের যে বাকল, সেই বাকলটা যখন গাছ থেকে ছড়াতে চাই, মানে পাটের আঁশ ছড়াতে চাই, সেই পাটের আঁশ ছড়াতে গেলে আমাকে ব্যাকটেরিয়ার সাহায্য নিতে হবে। এটা কিন্তু জীব প্রযুক্তি। আবার দুধ থেকে দই তৈরি করব, তাহলে আমি একটা জিনিস তৈরি করলাম, এটা প্রযুক্তি, কিন্তু এটার জন্য ব্যাকটেরিয়ার সাহায্য নিছি, তাহলে এটা হইল দই তৈরি হবে, জীব প্রযুক্তি। এখন যদিও এই যে পাট গাছের থেকে আঁশ ছড়ানো, দুধ থেকে দই তৈরি করা, এগুলো অত্যন্ত প্রাচীন এবং বহু পুরনো প্রযুক্তি। বর্তমানে জীব প্রযুক্তির নানা বিস্ময়কর তথ্য বা বিস্ময়কর আবিষ্কার আমাদের সামনে এখন প্রতিনিয়তই হাজির হচ্ছে, এবং আমরা এর ফলও, আমরা কাঙ্ক্ষিত ফলও আমরা ভোগ করতেছি। তাহলে প্রযুক্তি সাধারণত মানব কল্যাণেই ব্যবহার হয়। এখন এই প্রযুক্তির, জীব প্রযুক্তির সংজ্ঞাটাকে এইভাবেই বলা হয়েছে যে কোনো প্রাণী, উদ্ভিদ বা অণুজীব, অর্থাৎ জীবদেরকে কাজে লাগিয়ে মানব কল্যাণের ব্যবহার উপযোগী যদি কোনো দ্রব্য এবং উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন কিছু তৈরি করা যায়, তারই নাম হবে জীব প্রযুক্তি। অর্থাৎ সোজা কথা, কোনো উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন কোনো কিছু আবিষ্কার হবে এবং এর জন্য জীবের ব্যবহার প্রয়োগ করা হবে, তাকেই বলবো আমরা জীব প্রযুক্তি। এখন এই শব্দটির সাথে বা এই চ্যাপ্টারটির সাথে কয়েকজন বিজ্ঞানীর নাম আমাদের মনে রাখতে হয়।
একজন হচ্ছে কার্ল এরিকি, উনি প্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন এবং উনি একজন হাঙ্গেরিয়ান বিজ্ঞানী। আর পরবর্তীতে এই জীব প্রযুক্তির আমরা বলছি একটি শাখা টিস্যু কালচার। এই টিস্যু কালচারের পরে আমরা পড়ব জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা টিস্যু কালচার নিয়ে পড়ছি। টিস্যু কালচার এই শব্দটি সাথে টিস্যু তো আমরা জানি যে উদ্ভিদের বা জীব দেহের কিছু কোষ যদি সংঘবদ্ধভাবে একই স্থান থেকে উৎপন্ন হয় এবং সুনির্দিষ্ট কোনো কাজের সাথে জড়িত থাকে তাহলে তাকে বলা হবে টিস্যু, অর্থাৎ টিস্যু মানে কোষ সমষ্টি। এখন দেখো, মর্গান এই একজন বিজ্ঞানী, উনি প্রথম একটি ধারণা দেন টটিপটেন্সি। টটিপটেন্সি ক্ষমতা মানে কি? উনি বলতে চাইছে যে প্রতিটি উদ্ভিদ কোষের, এই যে একটা উদ্ভিদ, সেই উদ্ভিদের যে কোষ, প্রত্যেকটা অঙ্গের মধ্যে টিস্যু আছে, টিস্যুর মধ্যে কোষ আছে, এই প্রত্যেকটি কোষের একটি পূর্ণাঙ্গ জীবদেহ বা উদ্ভিদ দেহ মধ্যে পরিণত হওয়ার একটা ক্ষমতা আছে। এই ক্ষমতাটার নাম হচ্ছে টটিপটেন্সি। মানে এখানে যে প্রতিটা কোষ আছে, প্রত্যেকটা কোষ রূপান্তরিত হয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদ হওয়ার একটা ক্ষমতা তার মধ্যে আছে। এই ক্ষমতাটার নাম হচ্ছে টটিপটেন্সি। আমরা যদি এবার, এটা তো উদ্ভিদের কথা বললাম, প্রাণীর কথা যদি বলি, যেমন মানুষের কোনো একটা কোষকে শরীর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে, এই যে হাতে পায়ের যে মাংসপেশির কোনো কোষকে বিচ্ছিন্ন করে নিয়ে এই কোষ থেকে একটি পূর্ণাঙ্গ মানবদেহ তৈরি করা যাবে না। অর্থাৎ আমাদের কোষের এই টটিপটেন্সি ক্ষমতা নেই। যদিও আমরা যারা হাইড্রা চ্যাপ্টার করছি, হাইড্রার কিন্তু আমরা এই টটিপটেন্সি ক্ষমতার কিন্তু আছে। সেটা কিভাবে? আমরা জানি হাইড্রার দেহে কোনো একটা অঙ্গ বিচ্ছিন্ন হলে সেই বিচ্ছিন্ন অংশ থেকে পূর্ণাঙ্গ একটা দেহ তৈরি হতে পারে। তাহলে হাইড্রার কিন্তু টটিপটেন্সি ক্ষমতা ভালো। উদ্ভিদ কোষেরও এরকম টটিপটেন্সি ক্ষমতা আছে। এই ক্ষমতাটির উপর নির্ভর করেই টিস্যু কালচার এই সিস্টেমটা গড়ে উঠছে, যেহেতু একটা সিম্পল কোষ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা সম্ভব। আর টিস্যু কালচার পদ্ধতির জনক বলা হয় গটলিয়ের হ্যাভারল্যান্ড। গটলিয়ের হ্যাভারল্যান্ড। আমরা, এটা টিস্যু কালচার এর চিত্র, এটা তার বর্ণনা। আমরা সম্ভবত ক্লাস 9-10-এ টিস্যু কালচার প্রক্রিয়াটা পড়েছি, অথবা সেখানে একটু সিম্পল আকারে ছিল। এখন এটাকে একটু এনলার্জ করতে হবে, তবে খুব বেশি পরিবর্তন নাই। আমরা দেখি, আমরা এখানে ধাপগুলো লিখলাম। প্রথমে এক্সপ্লান্ট নির্বাচন। এক্সপ্লান্ট মানে কি? এটা একটা গাছ, এই গাছের থেকে আমি ছুরি, কাঁচি বা ধারালো কিছু দিয়ে কেটে একটা টিস্যুকে এখান থেকে কেটে নিলাম, কেটে আলাদা করে ফেলছি। আলাদা হওয়া এই টিস্যুগুলোর নাম হচ্ছে এক্সপ্লান্ট। তাহলে এক্সপ্লান্ট কি? তবে কোন টিস্যুকে বিচ্ছিন্ন করতে হবে এক্সপ্লান্টের জন্য? অবশ্যই বিভাজনক্ষম হতে হবে, রোগমুক্ত হতে হবে। কেন? কারণ আমি তো আগেই বলেছি যে যেই টিস্যুকে আমরা এখান থেকে কেটে নেব তার থেকে একটা পূর্ণাঙ্গ নতুন উদ্ভিদ আমাকে তৈরি করতে হবে। তাহলে যে টিস্যুটিকে আমি কেটে নেব সেটি যদি ভাজক টিস্যু না হয়ে স্থায়ী টিস্যু হয়, আমরা জানি স্থায়ী টিস্যুর বিভাজন ক্ষমতা নাই, তাহলে সে তো নতুন নতুন কোষ তৈরি করতে পারবে না। সুতরাং এক্সপ্লান্ট বাছাই করার জন্য অবশ্যই ভাজক টিস্যু নিতে হবে এবং যে টিস্যুটা নেব সেটি রোগমুক্ত হতে হবে, জীবাণুমুক্ত হতে হবে। না হলে এই যে এক্সপ্লান্টটি আমি নিয়েছি সেটি নিজেই যদি জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে থাকে আগে, তাহলে সামনে যে উদ্ভিদ আমি পাবো তাও তো রোগযুক্ত হবে।
অর্থাৎ ওইটি দুর্বল প্রকৃতির উদ্ভিদ হবে, উন্নত উদ্ভিদ আর হবে না। এই জন্য এক্সপ্লান্ট নির্বাচনে একে মাথায় রাখতে হবে। তাহলে এক্সপ্লান্ট কাকে বলে? টিস্যু কালচার করার উদ্দেশ্যে কোনো একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ থেকে রোগমুক্ত এবং বিভাজনক্ষম যে অংশটি দেহ থেকে বিচ্ছিন্ন করে নেওয়া হয়, সেই বিচ্ছিন্ন অংশটার নাম হচ্ছে এক্সপ্লান্ট। এবার আসি কালচার মিডিয়াম তৈরি। মিডিয়াম অর্থ মাধ্যম, কালচার মানে চাষ করা, আবাদ করা। তাহলে এই টিস্যুগুলোকে আমি চাষাবাদ করার জন্য এমন রাসায়নিক পদার্থ ব্যবহার করব, সেই রাসায়নিক পদার্থটির নাম হচ্ছে মিডিয়াম। আর এই মিডিয়ামে যেহেতু কালচার করব, এই কারণে এটার নাম কালচার মিডিয়াম। এখন এই কালচার মিডিয়ামটি কি দিয়ে তৈরি করব? কিছু পুষ্টি উপাদান, আমরা জানি উদ্ভিদের কিছু মাইক্রো উপাদান এবং ম্যাক্রো পুষ্টি উপাদান দরকার হয়। সেই সকল খনিজ লবণগুলো, ভিটামিন জাতীয় কিছু উপাদান, ফাইটো হরমোন। ফাইটো শব্দের অর্থ হচ্ছে প্ল্যান্ট বা উদ্ভিদ। হরমোন আমাদের শরীরে পাওয়া যায়, উদ্ভিদের শরীরে পাওয়া যায়। উদ্ভিদ হরমোনের অপর নাম ফাইটো হরমোন। এই সকল জিনিস এখানে ব্যবহার করব। সাথে এগার, এটা একটা রাসায়নিক উপাদান। এই উপাদানটা যদি এই মিডিয়ামে বা এই তরল পদার্থে যোগ করা হয়, তাহলে ওই তরল পদার্থটা কিছুটা জমাট বাঁধবে। আর জমাট বাঁধা মিডিয়ামের মধ্যে এই টিস্যুগুলো ভালোভাবে সুরক্ষিত থাকে। আর যে মিডিয়ামটি তৈরি করব তার পিএইচ এই মাত্রার মধ্যে রাখার চেষ্টা করা হয়। আমরা মিডিয়াম তৈরি করে নিলাম। এরপরে এই মিডিয়ামটিকে জীবাণুমুক্ত করতে হবে। শুধু মিডিয়াম নয়, যেই এক্সপ্লান্ট আমি নিলাম, আমি ধরে নিলাম যে উদ্ভিদটি জীবাণুমুক্ত, তবে যেই ছুরি, কাঁচি বা ব্লেড দিয়ে আমি এটাকে কাটছি অথবা আমার হাত, এগুলোর মধ্যে জীবাণু রয়ে গেছে, তাহলেও কিন্তু আমি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না। সেক্ষেত্রে আমার অসাবধানতার কারণে যদি এখানে কোনো জীবাণু থেকেও থাকে, এটাকে আবার এই পুরো, এমনকি কনিক্যাল ফ্লাক্স, এখানে যে তুলা ব্যবহার করছি ঢাকনা দেওয়ার জন্য, ছিপি দেওয়ার জন্য, এই সবগুলো মিলাইয়া এই ইয়েটিকে, কনিক্যাল ফ্লাক্সটিকে একটা যন্ত্রের মধ্যে রাখা হয়। তাহলে সেই যন্ত্রে রাখার জন্য ফ্লাক্সের মুখে তুলা দেব। তুলা কেন দেব? যদি আমি এটাকে ভালো শক্ত ছিপি দিয়ে আটকায় দিই, তাহলে কিন্তু বাতাসের চলাচল বন্ধ হয়ে যাবে। এই কারণে বাতাসের চলাচলটাকে চালু রাখার জন্য তুলার ব্যবহার করা হয়। আর একটা যন্ত্রের মধ্যেই পুরো ফ্লাক্সটিকে ঢুকানো হয়। এই যন্ত্রটির নাম অটোক্লেভ যন্ত্র, যেখানে পুরো সবগুলো জিনিস সেখানে জীবাণুমুক্ত হয়ে যায়। এবং এই জীবাণুমুক্ত অধিকতর নিশ্চিত করার জন্য এটা 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রায় 20 মিনিট পর্যন্ত রাখলে এই সমগ্র জিনিসটা জীবাণুমুক্ত হয়ে যায়। এই যন্ত্রের নাম অটোক্লেভ যন্ত্র। পরবর্তীতে এইবার আমরা এই এক্সপ্লান্টটিকে এই মিডিয়ামের ভিতরে রাখবো। তাহলে মিডিয়ামের মধ্যে এক্সপ্লান্ট স্থাপন করব। এই যে এটা হলো এক্সপ্লান্ট, এখান থেকে এটাকে এটার মধ্যে রাখলাম। এবার ক্যালাস সৃষ্টি, এটার পরের অংশ এটা। যখন আমি এই এক্সপ্লান্ট বা টিস্যুগুলোকে এটার ভিতরে কিছু সময়ের জন্য রেখে দেব, তখন আমরা তো আগেই জানি এই কোষগুলোর কিন্তু বিভাজন ক্ষমতা রয়েছে এবং তার টোটিপটেন্সি ক্ষমতা আছে। ফলে এগুলো এখন বিভাজিত হতে শুরু করবে এবং কিছুদিন পরে দেখা যাবে যে এই ছোট অঙ্গটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আকারে আর একটু বড় হয়ে উঠছে, অর্থাৎ বিভাজিত হয়ে হয়ে অনেকগুলো টিস্যু তৈরি করছে। এই পুরো স্ট্রাকচারটিকে আমরা বলবো ক্যালাস। তাহলে এক্সপ্লান্টকে বিভাজিত হওয়ার সুযোগ দিলে
উপযুক্ত মাধ্যমে, তাহলে সে বিভাজিত হয়ে বড় আকৃতির যে কাঠামো বা গঠন তৈরি করবে তাকে বলা হবে ক্যালাস। এইবার এই ক্যালাসটিকে সুরক্ষিত রাখার জন্য, অর্থাৎ ক্যালাস যাতে ভালোভাবে বিকশিত হয় তার জন্য এখানে আলো, তাপমাত্রা এবং আর্দ্রতাকেও নিয়ন্ত্রণ করতে হয়। যেই রুমের মধ্যে আমরা করব সেই রুমের আলো, তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদিকে সঠিক মাত্রায় প্রয়োগ করলে ক্যালাস ভালোভাবে গঠিত হবে। এখন এই ক্যালাসের বড় টুকরাটিকে আমরা ধারালো ছুরি দিয়ে কয়েকটি ছোট ছোট টুকরা করব। এই যে এটাকে অনেকগুলো টুকরা করছি, আর এই টুকরাগুলোকে এখন আলাদা আরেকটি ফ্লাক্সের মধ্যে এই যে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর, অর্থাৎ এখানে টুকরা করে এই টুকরা করা অংশগুলোকে আলাদা একটা ফ্লাক্সের মধ্যে রাখবো। যেই ফ্লাক্সের মধ্যে এমন রাসায়নিক পদার্থ রাখা হবে ওই রাসায়নিক পদার্থের কারণে এই অংশগুলো থেকে মূল তৈরি হবে। এই জন্য আমরা লিখছি মূল সৃষ্টির জন্য আলাদা মাধ্যমে স্থানান্তর। তাহলে এখানে যে কেমিক্যাল দেওয়া হলো এই কেমিক্যালের কারণে ক্যালাসের অংশগুলো থেকে নিচের দিকে ছোট ছোট মূল উৎপন্ন হবে। ঠিক আছে, মূল উৎপন্ন হওয়ার পরে অর্থাৎ এটা ছোট একটা চারার মতো হয়ে গেল, যাদেরকে নাম দেওয়া হয় অনুচারা। অনু মানে ছোট, তাহলে এই ছোট চারাগুলোকে একসময় টবে স্থানান্তর করা হবে। এই যে টবে স্থানান্তর করব, এই টব থেকে এবার এটাকে মাঠে নেওয়া হবে। মাঠে মানে যেখানে আমি এই গাছগুলো বড় করতে চাই, তাহলে মাঠে যখন এটাকে নেওয়া হবে তবে তার আগে বিশেষ কিছু কাজ আছে। সেই কাজটা হলো গুরুত্বপূর্ণ। সেই কাজটা অর্থাৎ প্রথমে টবে কিছুদিন যে রুমে আমি এই পুরো কাজটি সম্পন্ন করছি সেই রুমের মধ্যেই টবগুলোকে রাখা হবে এবং এই টবগুলোকে বাইরের পরিবেশে অর্থাৎ মাঠের পরিবেশে নেওয়ার আগে এগুলোকে বিশেষ পরিচর্যা করতে হয়। সেই পরিচর্যাটা কিরকম? কারণ যেই ল্যাবরেটরিতে এই কাজটি করা হয়েছে সেই রুমের পরিবেশ এবং মাঠের যে পরিবেশ সেটা নিশ্চয়ই একরকম নয়। তাহলে আমি যদি যেই গাছগুলোকে এই ল্যাবরেটরিতে বড় করানো হয়েছে যদি এই চারাগুলোকে হঠাৎ করে বাইরের মাঠের পরিবেশে নিয়ে স্থানান্তর করা হয় তাহলে এই পরিবেশের যে ব্যাপক পার্থক্য, এই পার্থক্যের কারণে মাঠের পরিবেশে এই গাছগুলো বা চারাগুলো হয়তোবা ঠিকমতো সারভাইভ করবে না। এই কারণে মাঠে স্থানান্তরের পূর্বে এই চারাগুলোকে বাইরের পরিবেশে এবং ভিতরের পরিবেশের সাথে কিছু সময় ধরে খাপ খাইয়ে নেওয়া হয়। অর্থাৎ ল্যাবরেটরি থেকে এই চারাগুলোকে হয়তোবা প্রথম দিনের জন্য 1-1.5-2 ঘন্টার জন্য বারান্দার যে আলো বা পরিবেশ সেই পরিবেশের মধ্যে নিয়ে রাখা হয়, আবার এটাকে ঘরে নিয়ে আসা হয়। দ্বিতীয় দিন, প্রথম দিন হয়তোবা আধা ঘন্টা বাইরে রাখা হয়েছে, দ্বিতীয় দিন আরেকটু টাইম বাড়ানো হলো, তৃতীয় দিন আরেকটু টাইম বাড়ানো হলো। অর্থাৎ বাইরের পরিবেশে হঠাৎ করে ছেড়ে না দিয়ে বাইরের পরিবেশের সাথে ভিতরের পরিবেশে ক্রমান্বয়ে অভিযোজিত করে যখন দেখা যাবে যে হ্যাঁ এই চারাগুলো বাইরের পরিবেশ সহ্য করার মতো উপযুক্ত হয়েছে তখন এবার এদেরকে মাঠে স্থানান্তর করা হয়। এটা ছিল আমাদের টিস্যু কালচার এর এই পদ্ধতির বর্ণনা। এখন যদি আমরা এটার কিছু সতর্কতা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, সেই সতর্কতাটা হচ্ছে কি পুরো সিস্টেমের সময় অবশ্যই জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। কারণ যেহেতু এগুলো উদ্ভিদের কচি অঙ্গ, এটা শীর্ষমুকুল ছিল, অগ্রমুকুল ছিল, কক্ষমুকুল ছিল। আমি যখন ধারালো ছুরি দিয়ে এটাকে কেটে নিছি তখন ওই জায়গাতে তো নিশ্চয়ই একটি ক্ষত তৈরি হয়েছে। এই ক্ষত বা এই বিচ্ছিন্ন টিস্যুগুলো বেশ স্পর্শকাতর।
তুমি দেখবা এমনিতে এই যে আমাদের গায়ের চামড়ার এদিকে জীবাণু হয়তো বা থাকতে পারে, কিন্তু ক্ষতি হচ্ছে না। কিন্তু যদি কাটা যায়, এবার কিন্তু জীবাণুটা সেখানে বংশ বিস্তারের সুযোগ পাবে বেশি। তো এটা যেহেতু কেটে ফেলছি, এই কাটা জায়গায় জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। সুতরাং সব ক্ষেত্রে যিনি কাজ করবেন, সেটা বিজ্ঞানী হোক, শ্রমিক হোক, যেই যন্ত্র দিয়ে কাজ করা হবে, যেই রুমে কাজ করা হবে, এই সকল কাজে অবশ্যই জীবাণুমুক্ত পরিবেশ মেনটেন করতে হবে, যেটা কিছুটা সময়ের ব্যাপার, কষ্ট এবং অর্থনৈতিক কিছু খরচ তো সেখানে থাকেই। অর্থাৎ আমাদেরকে যদি কখনো টিস্যু কালচার পদ্ধতির অসুবিধার কথা বলে, সীমাবদ্ধতার কথা বলে, তাহলেও কিন্তু আমরা এই কথাগুলো উপস্থাপন করতে পারবো। এখন যদি আমরা আসি এই টিস্যু কালচার প্রযুক্তির তাহলে সুবিধা এবং অসুবিধাগুলো। অসুবিধাগুলো তো আমরা কিছু বললাম, সুবিধা বা টিস্যু কালচার প্রযুক্তির যে গুরুত্ব, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।